শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। যেখানে আছো সুস্থ আছো, স্বাভাবিক আছো। তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের উপপাদ্য 5 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 5 কিভাবে প্রমাণ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। এর আগে আমরা এই অধ্যায়ের উপপাদ্য 1, 2, 3, 4 এগুলো কিভাবে প্রমাণ করতে হয় সেগুলো দেখিয়েছি, চেষ্টা করেছি সেগুলো দেখানোর। আমি আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা উপপাদ্য 5 কিভাবে প্রমাণ করতে হয় সেগুলো দেখব। আমাদের এখানে একটা জিনিস মনে রাখা ভালো, যেটা হলো যে আমাদের পরবর্তী যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা আমাদের প্রমাণের সময় আমাদের অবশ্যই কি আমাদের পূর্ববর্তী যে উপপাদ্যগুলো প্রমাণ করেছি তার অর্জিত জ্ঞানটুকু এখানে আমাদেরকে কাজে লাগাতে হবে। বুঝতে পেরেছ? এখন আমরা চলে যাব উপপাদ্য 5 প্রমাণে। উপপাদ্য 5-এ কি বলা হয়েছে? দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে। আমাদের দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান বলে দেওয়া আছে এবং এই দুইটি সমকোণী ত্রিভুজের একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান সেটা বলে দেওয়া আছে। আরেকটা কি, যেহেতু ত্রিভুজ দুটি সমকোণ বলছে তার একটি কোণ কি, এই ত্রিভুজ দুইটির একটি কোণ সমান। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পেলাম যে ত্রিভুজটার দুইটা বাহু এবং একটা কোণ সমান। এখন আমাদেরকে ত্রিভুজ দুইটি সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে যে কোনো জিনিস প্রমাণের সময় আমাদের তত্ত্বটা দেওয়া আছে সেটার দুটা রূপ লিখতে হয়। একটা হলো জ্যামিতিক রূপ, আরেকটা হলো কি গাণিতিক রূপ। জ্যামিতিক রূপটা হলো যে চিত্র আঁকতে হবে আমাদেরকে। তাহলে আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটা হলো কি এ বি সি। আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা হলো কি ডি ই এফ। তাহলে এখানে আমাদের কি বলা আছে? দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান। তার অর্থ এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা এখানে চিহ্ন দিয়ে বোঝালাম এটা কি সমকোণ। এ বি সি ত্রিভুজের কোণ যদি সমকোণ হয় তাহলে অতিভুজ কোণটা হবে, আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা কি হবে, অতিভুজ হবে। তাহলে আমার অতিভুজ হলো এসি, তাহলে আমার এই বাহুটা কার সমান? আবার ত্রিভুজ ডি ই এফ এর কোণ ডিটা কি সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু কোণটা ডিএফ, তাহলে ডিএফটা সমান গেল। আরেকটা জিনিস, কোণ বি আর কোণ কি সমান, যেহেতু দুইটাই কি সমকোণ। এরপরে বলা হয়েছে একটির এক বাহু অপরটির এক বাহুর সমান হলে। তাহলে এখানে আমরা ধরে নিলাম এই এ বি সি ত্রিভুজের এ বি বাহুটা কি ডি বাহুর সমান। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি এফ। এটা হলো কি রূপ? জ্যামিতিক রূপ। এখন আমরা এটার কি গাণিতিক রূপটা লিখব। তাহলে আমরা এটা বিশেষ নির্বাচন দিয়ে লিখি। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ও ডি ই এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ে অতিভুজ কথাটা লিখতে হবে। অতিভুজ এসি সমান অতিভুজ ডিএফ এবং এ বি সমান ডিই। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে
ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। এটা একটু খুব চাপাচাপি হয়ে গেছে নিচে, ঠিক আছে? তারপরে তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো, বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এ, ডিএফ সমকোণী ত্রিভুজ দ্বয়ে অতিভুজ কি এসি সমান অতিভুজ ডিএফ এবং এ বি বাহু সমান ডিই বাহু। প্রমাণ করতে হবে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা এই প্রমাণটি কিভাবে করতে হয় সেটি দেখব। প্রমাণে দেখো, আমরা দেখব, আমরা প্রথমে যে কাজটি করব সেটা হলো যে এই ত্রিভুজ এ বি সি কে কি করব, উঠিয়ে এনে ত্রিভুজ ডিএফ এর উপর এমনভাবে স্থাপন করব যাতে এইটা, এই যে আমি চিত্র যেভাবে এঁকেছি ঠিক সেভাবে হয়, অর্থাৎ ত্রিভুজটা এনে এখানের উপর উল্টা করে বসাবো। বুঝতে পেরেছো? আমরা এখন সেটা লিখব। প্রমাণে প্রথমে লিখব ত্রিভুজ এ বি সি কে ত্রিভুজ ডিই এফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন, এটাকে আগে এনে এখানে বসাবো কেমন করে, যাতে বি বিন্দুটা কার উপর পড়ে, প্রথমে ই বিন্দুর উপর পড়ে, যেন বি বিন্দু ই বিন্দুর উপর এবং বিএ বাহু ইডি বাহু বরাবর পড়ে। প্রথমে আমরা কি করব, ত্রিভুজটাকে আলগিয়ে এনে এ বি সি কে ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করব যাতে এই যে বি বিন্দুটা কার উপর পড়বে, এই বিন্দুর উপরে, বি এ বাহুটা কার বরাবর পড়বে, ইডি বাহু বরাবর পড়ে। এবং আরো একটা জিনিস লিখতে হবে, এটা তো এভাবে পড়বে, তখন আমাদের কি এই বি এ বাহুটা কি ইডি বাহু বরাবর মিলে যাবে। বুঝতে পেরেছো? বি এ বাহু ইডি বাহু বরাবর পড়ে এবং ইডি রেখার যে পাশে কি আছে, এফ আছে, সি বিন্দু যেন তার বিপরীত পাশে পড়ে। এমন ভাবে বসালাম সি বিন্দুটা এর উপর পড়বে, এফ যেদিকে আছে সেদিকে বসাবো না, এর বিপরীত পাশে। তাহলে বিপরীত পাশে পড়লে কি হবে, ধরে নিলাম সি বিন্দুর নতুন অবস্থান জি। বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি এটাকে উল্টিয়ে বসি তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর পরিবর্তে কি পাবো, ত্রিভুজ ডিই জি পাবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা প্রথম ধাপে গেলাম, এরপর এখন আমরা দ্বিতীয় ধাপটা করব। এখন 2 নম্বর ধাপে দেখো, 2 নম্বর ধাপে হলো যেহেতু এ বি সমান কি ডিই, সেহেতু এ বিন্দু কার উপর পড়বে, এ বিন্দু ডি বিন্দুর উপর পড়বে। এখন দেখো, আমি এ বি সি ত্রিভুজটাকে ত্রিভুজ ডিএফ এর উপর এমন ভাবে বসালাম যাতে বি বিন্দুর উপর বি এ বাহুটা ইডি বাহু বরাবর এবং ইডি রেখার যে পাশে এফ আছে সি বিন্দুটা তার বিপরীত পাশে পড়ে। ধরে নিলাম সি বিন্দুর নতুন অবস্থান হলো জি। আবার আমাদেরকে আমরা বিশেষ নির্বাচনে কি পেয়েছি, যে দেখো এই বাহুর এ বাহু সমান বলছিলাম না, তাহলে এ বি বাহুটা কি হলো ডি বাহুর সমান, তাহলে অবশ্যই এ বিন্দুটা কার উপর পড়বে, ডি বিন্দুর উপর পড়বে। এখন এ বিন্দু ডি বিন্দুর উপর পড়লো,
বি বিন্দু বিন্দুর উপর পড়লো, সি বিন্দু জি বিন্দুর উপর পড়লো, তাহলে ডি ই জি হবে কি ত্রিভুজ এ বি সি এর নতুন অবস্থান না, সেটা লিখবো। ফলে ত্রিভুজ ডি ই জি হবে ত্রিভুজ এ বি সি এর কি নতুন অবস্থান, নতুন অবস্থান। অর্থাৎ আমাদের দেখো আমাদের এই অ্যাসিটা কি হয়ে গেল, এখন ডিজি হয়ে গেল, অ্যাসিটা ডিজি হয়ে গেল না, অর্থাৎ অ্যাসি সমান ডিজি, কোণ বি সমান কোণ কি হয়ে গেল, কোণ বি না, কোণ সি, কোণ সি সমান কোণ জি। অর্থাৎ আমি যখন এটাকে এই পাশে বসিয়েছি তাহলে কোণ সিটা কি হয়ে গেল, কোণ জি হয়ে গেল। এবং দেখো এবং কোণ ডিই জি, অর্থাৎ এই পাশেরটা কোণ ডিই সমান কি, কোণ বি। অর্থাৎ কি বোঝা গেল, আমার এই বি কোণটা এখানে, অর্থাৎ এটা যেহেতু এক সমকোণ, আমার এটাও কি হবে, এক সমকোণ হবে, ইজ ইকুয়াল টু 1 সমকোণ বা এক সমকোণ। আমরা এটা কি করলাম, এই এবিসি ত্রিভুজকে ত্রিভুজ ডিএফ এর উপর স্থাপন করার জন্য দ্বিতীয় ধাপে গেলাম। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর বসালাম, যেন বি বিন্দু বিন্দুর উপর বি এ বাহু ইডি বাহু বরাবর, ইডি রেখার যে পাশে এফ আছে তার বিপরীত পাশে যেন সি বিন্দুটা পড়ে। ফলে সি বিন্দুর নতুন অবস্থান হলো জি। এখন এবি সমান ডিই বলে এ বিন্দুটা ডি বিন্দুর উপর পড়লো, ফলে ত্রিভুজ ডিই জি হলো ত্রিভুজ এবিসি এর একটা নতুন অবস্থান। তার অর্থ হলো এসিটা হলো ডিজি, অর্থাৎ ডিজিটা হলো এসি এর সমান, ডিজি হলো এসি এর সমান, কোণ সিটা হলো কোণ জি, অর্থাৎ কোণ জি হলো কোণ সি এর সমান, এবং কোণ ডিইজি হলো কোণ এবিসি অর্থাৎ কোণ বি সমান এক সমকোণ। বুঝতে পেরেছো? এখন আমরা তৃতীয় ধাপে যাব। তৃতীয় ধাপে আমরা বাকি অংশটা কিভাবে সমান সর্বসম হবে সেটা প্রমাণ করব। এখন দেখো তৃতীয় ধাপে আমরা দেখতেছি, যেহেতু আবার কোণ ডিইএফ যোগ কোণ ডিইজি সমান এক সমকোণ যোগ এক সমকোণ সমান দুই সমকোণ। আবার দুই সমকোণ সমান আমরা কি লিখতে পারি, দুই সমকোণ কি, সরল কোণ, এক সরল কোণ, এক সরল কোণ। ফলে কি হবে, ফলে জি ই এফ একটি কি সরল কোণ, এটা লিখতে পারি। এখানে আমরা এই পুরো কোণটাকে কি বলতে পারি, সরল কোণ। এটা যদি সরল কোণ হয়, এটা যদি সরল কোণ হয় তাহলে আমরা বলতে পারি এটা যদি সরল কোণ, আর আমার দেখো এই বাহুটা কার সমান, এই বাহুর সমান, আবার এই বাহুটা কার সমান, এই বাহুর সমান, তাহলে পুরা ত্রিভুজ এই ডিজিএফ টা কি হয়ে যাবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ফলে ত্রিভুজ জিএফ একটি সরল সরল কোণ, আমরা বললাম সরল রেখা বলতে পারি, এটা সরল রেখা। সুতরাং ত্রিভুজ ডিএফজি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ? ফলে জিএফ আমাদের কি হয়ে গেছে, সরল কোণ, সরল রেখা হয়ে গেছে বা সরল কোণ হয়ে গেছে। তাহলে এইটা পুরোটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে কি দুইটা বাহু সমান। তাহলে আমরা জানি কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হলে ত্রিভুজটাকে কি বলা হয়, সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এখন কেন সমদ্বিবাহু ত্রিভুজ সেটা এখানে আমরা লিখে দিই, যেহেতু কি ডিজি সমান ডিএফ, ঠিক আছে,
আরেকটা বলতে পারি, সুতরাং এখন আমরা কি বলতে পারি এখানে, কোণ এফ সমান কি, কোণ এফ সমান হবে কোণ জি, আবার কোণ জিটা কার সমান, কোণ সি এর সমান। অর্থাৎ আমরা এতক্ষণ যে জিনিসটা প্রমাণ মানে চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের এই যে এফ কোণটা সি কোণের সমান, এই জিনিসটাই আমাদের আনার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত এই কাজটা করেছি। ঠিক আছে, কারণ আমরা এর আগে জানি যে কি কোন ত্রিভুজের দুইটি কোণ এবং অপর একটি ত্রিভুজের একটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম, এরকম আমরা একটা প্রমাণ করেছিলাম। ওই জিনিসটা প্রমাণ করার জন্য এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান, এটাই আমরা বোঝানোর জন্য, প্রমাণ করানোর জন্য এতটুকু পর্যন্ত এসেছি। আমরা এর পরে আমরা পরবর্তী অংশে চলে যাব। অর্থাৎ আমাদের এখন এই ত্রিভুজ এ বি সি ত্রিভুজের মধ্যে দেখো এই সি কোণ আর এফ কোণ সমান আমরা পেয়ে গেছি। এ বি বাহুটা কার সমান, ডিএফ এর সমান, হ্যাঁ, আর কোণ বি সমান কোণ ই পেয়ে গেছি। তাহলে এখন আমরা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিএফ এর মধ্যে এই জিনিস দুইটি তুলনা করে এইটি যে সর্বসম আমরা সেটা প্রমাণ করব। আমাদের এখন প্রমাণের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ ধাপে এটি প্রমাণ করব। আমরা 4 নাম্বার ধাপে লিখব এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ, দেখো আমাদের আগে বলে দেওয়া ছিল বি আর কি কোণ, ই কোণ সমকোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ বি সমান কোণ ই। এখন আমরা এতক্ষণ ধরে যে জিনিসটা প্রমাণ করেছি সেটা হলো যে কি, কোণ সি সমান কি, কোণ এফ, কোণ সি সমান কোণ এফ। এখন একটা ত্রিভুজের দুইটা কোণ এবং অপর একটি বাহু যদি সমান হয়, ত্রিভুজ দুটি কি হয়, সমান হয়। এখন এখান থেকে আরেকটা কি বাহু সমান, এবং এবি বাহু সমান ডিই বাহু। এই এবি বাহুটা কি, ডি বাহুর সমান। তাহলে একটা ত্রিভুজের দুইটি কোণ ও একটি বাহু যদি অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও বাহু সমান হয়, অনুরূপ বাহু সমান হয়, ত্রিভুজ দুটি কি হয়, সর্বসম হয়। এখন আমরা শেষ এটার এতটুকু লিখে আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। এটাও একটা সূত্র, আমরা যদি জানি পরবর্তীতে আমাদের দেখবা এই উপপাদ্যগুলোর এই যে সূত্রগুলো আছে, তো সাধারণ নির্বাচন আছে, এগুলো একটা একটা সূত্র, এগুলো আমাদের উপরের ক্লাসগুলোতে অনেক সময় অঙ্ক করার সময় কাজে লাগবে, এবং এগুলো দিয়ে আমাদের অন্য জিনিসও কোনো বিষয় প্রমাণ করতে প্রয়োজন হতে পারে। আশা করি আজকে আমি যেটি তোমাদের উপপাদ্য 5 প্রমাণ করানোর চেষ্টা করেছি তোমরা সেটা অনেকখানি বুঝতে পেরেছ। বাসায় তোমরা নিজেরা আবার চেষ্টা করবে, আবার নিজেরা প্রমাণটা নিজে নিজে করার চেষ্টা করবে, এবং স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে বুঝে বুঝে সেইটা যদি তোমরা নিজেরা পড়ো তাহলে এটি মনে থাকবে। যদি এমনি অন্যান্য পড়ার মতো যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে মনে থাকবে না। তোমার প্রয়োজনে একটু সময় নিয়ে ধাপে ধাপে তোমরা পড়বে। তো তোমরা সকলেই ভালো থাকো, আজকে আমি এখানে শেষ করব। যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।